গুড মর্নিং অল ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের শব্দের যে দ্বিতীয় অধ্যায়টা আমি আলোচনা পড়ছি সেই দ্বিতীয় চ্যাপ্টারে আজকে দ্বিতীয় ক্লাস। আজকে তোমাদের মোটামুটি এই ক্লাসটাই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, যেহেতু ছোট অধ্যায়। ঠিক আছে, তো আমরা শুরু করি। আগের দিন আমাদের এই অঙ্ক পর্যন্ত হয়েছিল, অঙ্ক দুটো দেখতে বলেছিলাম। এখানে অতটা অঙ্ক নাই, থিওরি বেশি। তো এখন দেখি আমরা এরপর কি আছে, যে পরবশ বা প্রণোদিত কম্পন। আমরা এর আগে দেখলাম কি, এর আগে দেখেছি আমরা স্বাভাবিক কম্পন, যে সেখানে একটা প্রত্যনয়ক বল কাজ করে এবং আস্তে আস্তে থেমে যায়। তো এই পরবশ কম্পন কি, যে এই কম্পনটা যদি কন্টিনিউ চলতেই থাকে তাহলে চলতে যদি থাকে তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদেরকে একটা বাইরে থেকে একটা পর্যায়ক্রমিক বল সরবরাহ করতে হবে, যার ফলে এই কম্পনটা চলতেই থাকবে। তো পরবশ কম্পনটা হলো ঠিক সেই রকম। দেখো বৈশিষ্ট্য থেকে বোঝা যাবে যে একটা সুরশলাকার বাহুকে আঘাত করলে সুরশলাকার নিঃসৃত শব্দের প্রাবল্য খুব বেশি হয়। বেশি হয় না, তাই কিছুটা দূর থেকে শব্দ শোনা যায় না। এবার এটাকে যদি তুমি এই সুরশলাকার একটা হাতলকে যদি টেবিলে স্পর্শ করাও, তা টেবিলটা মনে হবে যে কাঁপছে, মানে একটা একটা কম্পন সৃষ্টি হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা আসলে কিছুটা সুরশলাকার কিছুটা শক্তি টেবিলে স্থানান্তরিত হয়, যার ফলে যেহেতু তার অনুনাদের প্রবণতা বেশি, মানে সেখানে কি হয়, বড় জিনিস তাড়াতাড়ি থেমে যাওয়ার একটা প্রবণতা থাকে। তার উপর বিভিন্ন প্রত্যয়নক বল, বিভিন্ন বাধাজনিত বল বেশি কাজ করে। তার জন্য কিন্তু শব্দটা জোরে শোনা যায়, কিন্তু সুরশলাকার শব্দ হয়তো বেশি দূর যাবে না। কিন্তু সুরশলাকার একটা হাতলকে যখন আবার টেবিলে কোনো একটা প্রান্তে স্পর্শ করাবো, তখন তার শক্তি কিছুটা স্থানান্তরিত হবে, তখন শব্দটা বেশি শোনা যাবে। ঠিক আছে, চলো দেখি কি আছে তারপরে। আচ্ছা, যেটা বললাম সেটা কিন্তু শক্তি নিত্যতার শক্তি অনুযায়ী কিন্তু স্থানান্তরিত হয়। ঠিক আছে, যেটা আমি আগেই বললাম। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বর যেটা আছে সেটা, যে এক্স ওয়াই প্রান্তে একটা সুতোকে বাঁধা আছে এবং সেখান থেকে পি এবং কিউ দুটো দোলক ঝুলছে। এখন যদি আমি পি দোলকটাকে টেনে ছেড়ে দিই, তাহলে কিউটা কি হবে? তাহলে কিউ দোলকটা প্রথমত তার স্বাভাবিক কম্পাঙ্কে কম দোলতে থাকবে, তারপর এক্স ওয়াই সুতোর জন্য পি এর কম্পাঙ্কেও কিউ কিন্তু একটা সময় সমানভাবে দুলতে থাকবে। এটাই হলো কিউ এর পরবশ কম্পন। ঠিক আছে, তার মানে পি এখানে দোলকের কম্পন হলো চালক কম্পন, আর কিউ হলো দোলকের কম্পন হলো চালিত কম্পন। ঠিক আছে, এখান থেকে পর্যাপিত বল যেটা সেটা কিন্তু বুঝতে পারবে তোমরা। তো ঠিক আছে, এবার সংজ্ঞাটা একবার দেখো। যে আমি যেটা আগেই বললাম সেটাই, যে কোনো কম্পনশীল বস্তুর উপর যদি কোনো বাহ্যিক কোনো পর্যাপিত বল ক্রিয়া করে, মানে বাইরে থেকে যদি কোনো পর্যাপিত বল যদি আমি কোনো কম্পনশীল বস্তুর উপর সরবরাহ করি, তাহলে বস্তুটি তার নিজস্ব কম্পাঙ্ক অনুযায়ী কম্পিত হতে চায়, কিন্তু কিছু সময় পরে কিন্তু সেই পর্যায়বৃত্ত বলের যে কম্পাঙ্ক তাতে কম্পিত হতে থাকবে, যাকে আমরা বলবো পরবশ কম্পন। ঠিক আছে, আমি একটু আজকে টেনে পড়াচ্ছি যে শেষ হয়ে যায়। ঠিক আছে, তো স্বাভাবিক কম্পন এবং পরবশ কম্পনের মধ্যে তুলনা, প্রথম যেটা সেটা হলো সংজ্ঞা, সেটা তো তোমরা পড়েছো, দুটোর ক্ষেত্রে বললাম। তারপরে দেখো এটার 2 নম্বর, স্বাভাবিক কম্পাউন্ডের ক্ষেত্রে বিস্তার বেশি বা কম হতে পারে, মানে ডিস্টারবেন্স করতে পারে, ভায়োলেট করতে পারে, কম বেশি হতে পারে এক কথায়। আর 2 নম্বরটা দেখো, পরবাস কম্পনের ক্ষেত্রে সবসময় কম হয়, সাধারণত কম হয়। হ্যাঁ, সবসময় নয়, সাধারণত কম হয়। অনুনাদ হলে বিস্তার খুব বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হল 3 নম্বর, বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। আর এই সাধারণত যে আমি পর্যাপিত বল দিয়েছি তার কম্পাঙ্কের উপর নির্ভর করে। এই তিনটেই পড়বে, অত বেশি পড়ার দরকার নাই। ঠিক আছে, পরবশ কম্পন কাকে বলে? 11তে এসেছিল, সংজ্ঞাটা একদম সোজা। একটু বুঝে যদি পড়ো তাহলে কিন্তু আর মনে থেকে যাবে, আর বেশি পড়ার দরকার হবে না। ঠিক আছে, এবার অনুনাদ বা অনুনাদি কম্পন, যেটা এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো যে প্রথমে কোনো জিনিসকে যদি আমি শক্তি সরবরাহ করি, সে তার নিজস্ব কম্পনে প্রথমে কম্পিত হতে চায়, তারপর একটা সময় পর ওই যে শক্তির কম্পাঙ্কের ফলে হঠাৎ করে দ্রুতভাবে কম্পিত হতে থাকে, মানে শব্দ বেশি শুধু উৎপন্ন হতে থাকে। এরকম যে ঘটনাগুলো ঘটে সেগুলো অনুনাদের জন্য বা অনুনাদ কম্পনের জন্যই ঘটে। ঠিক আছে, তার সংজ্ঞাটা আমরা একবার দেখে নিই কী আছে। তাই কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পর্যাপিত বলের কম্পাঙ্ক ওই বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে গেলে
দেখো আরেকবার, কোনো বস্তুর উপর প্রযুক্ত পর্যাবৃত বলের কম্পাঙ্ক ওই বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সঙ্গে মিলে গেলে বস্তুটি অতি অল্প সময়ের মধ্যে প্রবলভাবে কম্পিত হতে থাকে, এই ঘটনাকে বলা হয় অনুনাদ। তাহলে একটা খুব ইজি জিনিস দেখো যে অনুনাদ কী জিনিস, এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট খুব আসে। তাহলে অনুনাদ বোঝা গেল, অনুনাদ কম্পন কী জিনিস, এর অনেক নাম আছে, অনুনাদি কম্পন, সমবেদী কম্পন, অনুনাদ, অনেক কিছু। তো তোমরা অনুনাদ বা অনুনাদি ব্যাপারটা মনে রাখবে। তারপরে দেখো এটা দুই প্রকার, বিস্তার অনুনাদ, এক্ষেত্রে কম্পনের বিস্তার সর্বাধিক হচ্ছে, আর বেগ অনুনাদ, অনুনাদ এক্ষেত্রে কম্পনের বেগ হবে সর্বাধিক। তারপরে নেক্সট দেখো, এখানে দেখো যে চারটে এক্স ওয়ে চারটে দুলানো আছে, এখানে চারটে দোলানো থাকলে পি দোলকটি কিউ দোলকের মধ্যে অনুনাদ সৃষ্টি করছে, আর এর মধ্যেও করবে, এসের মধ্যেও করবে। তো এইগুলো তোমরা, আমি যেহেতু বলে দিলাম পরবশ কম্পনটাকে অনুনাদ কীভাবে সৃষ্টি হয়, তাই এগুলো তোমরা নিজেরাই পড়বে, খুব রিডিং পড়বে, কিছু বোঝার কিছু নাই এখানে, ঠিক আছে। অনুনাদি বাইস্তম্ভ এইটাও তোমরা পড়বে, বাদ্যযন্ত্রের ফাঁপা বাক্স এটাও তোমাদের বাড়ির জন্য পড়বে, আইভি যেটা আছে ভি 5 নম্বরটা, সে তার বাদ্যযন্ত্র কীভাবে কাজ করে 6 নম্বরটা, আমি 7 নম্বরটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। হেলমহোল্টজের অনুনাদক, মিশ্র স্বরের মধ্যে বিভিন্ন কম্পাঙ্কযুক্ত সুরকে যদি বিশ্লেষণ করার জন্য মিশ্র স্বর আমরা পড়ব, স্বর এবং সুর একটু পরেই পড়ব। তো এখানে দেখো যেটা, তার আগে এটা একটু জেনে নাও যে মিশ্র স্বর মানে যেখানে অনেকগুলো সুর আছে, স্বর আছে, একটা সুরে অনেকগুলো স্বর আছে, সেখানে বিভিন্ন মানে সেই কম্পাঙ্কগুলোকে অ্যানালাইসিস করার জন্য জার্মান বিজ্ঞানী হেলমহোল্টজ এই অনুনাদক আবিষ্কার করেন। এটা আসলে কি, একটা বেলুনের মতো অনেকটা দেখতে, একটা মুখটা চওড়া, একটা মুখটা দেখো সরু। এখানে যখন একটা দিক দিয়ে বায়ু প্রবেশ করানো হয়, তো সেই ভেতরের মধ্যে বায়ুর বিভিন্ন কম্পাঙ্ক সুরযুক্ত শব্দ সুর সৃষ্টি হয়, যার ফলে কিন্তু নতুন নতুন সুর সৃষ্টি হয়, ঠিক আছে। কিউ মুখে কান রেখে শব্দ শোনা যায়, মানে এখানে ধরো মিশ্র স্বরের মধ্যে দিয়ে কম্পাঙ্ক বিশিষ্ট সুর থাকে, মধ্যে এমন কোনো সুর আছে যার কম্পাঙ্ক স্বাভাবিক কম্পাঙ্কের সমান, সেক্ষেত্রে গোলকের বায়ুতে অনুনাদ সৃষ্টি হবে, ফলে ওই সুরটি স্পষ্ট শোনা যাবে। যেসব অনুনাদের কম্পাঙ্ক জানা গেছে আছে, সেই সব অনুনাদকে নিয়ে পরীক্ষা করে মিশ্র স্বরের বিভিন্ন সুরগুলি কম্পাঙ্ক নির্ণয় করা হয়, ঠিক আছে। ওটা তোমরা একবার রিডিং পড়লে বুঝতে পারবে, তেমন কিছু কঠিন না, ঠিক আছে। এবার দেখবো আমরা পরবেশ কম্পন এবং অনুনাদের তুলনা। পরবেশ কম্পন কী জিনিস আমরা দেখলাম, অনুনাদ কী জিনিস সেটাও আজকে ক্লাসে চলছে। তাহলে এর পার্থক্যগুলো, প্রথম কাটার সংজ্ঞা আমি বলছি না, তোমরা দেখে নেবে। পরবেশ কম্পনের বিস্তারটা কিন্তু খুব কম, আর অনুনাদের বিস্তার কিন্তু বেশি হয়। কেন? তার জন্য কিন্তু শব্দটা বেশি শুনতে পাই, বোঝা গেল। আর পরবেশ কম্পন একটা পর্যাবৃত বলের কাজ করে বেশি, আর অনুনাদের ক্ষেত্রে এরূপ কম্পন হয় না, এখানে বস্তু শুধু স্বাভাবিক কম্পাঙ্ক প্রযুক্ত পর্যাবৃত বলের কম্পাঙ্কের সমান হবে। জাস্ট দুটো করে, যে কোনো দুটো, সংজ্ঞাটা যদি মনে থাকে তাহলে একটা হয়ে গেল, আর যে কোনো এখান থেকে একটা, নাহলে এখান থেকে একটা, এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা করে, মাত্র দুটো করে এখানে মনে রাখবা। এখানে 1 থেকে 2 মার্ক, এই অধ্যায় থেকে 1 অথবা 2 মার্কের প্রশ্ন আসবে বেশি, ঠিক আছে। এবার আমরা একটা মজার জিনিস পড়ব, এখান থেকে 1-2 মার্কের কোয়েশ্চেন খুবই আসে। সমমেল কাকে বলে, উপসুর কাকে বলে, অষ্টক কাকে বলে। তো সুরযুক্ত শব্দ কি, আমরা কিন্তু শব্দ দিন প্রথম ক্লাসে বলেছিলাম যে শব্দ আসলে একটা সনক থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। সেই সনকের নিয়মিত পর্যাবৃত কম্পনের ফলে উৎপন্ন শব্দকে সুরযুক্ত শব্দ বলা হয়। আর জাস্ট একটু সংজ্ঞাগুলো মনে রাখবো, আর কিছু তেমন মনে রাখার দরকার নেই। সুরবর্জিত মানে সেটা ক্ষণস্থায়ী কম্পন হবে, কম্পনের শব্দ হবে, আর অনিয়মিত হবে, ঠিক আছে, সেটা হবে সুরবর্জিত শব্দ। এবার সুর, যার একটা মাত্র কম্পাঙ্ক থাকবে, যেই সুরযুক্ত শব্দে মাত্র একটা কম্পাঙ্ক থাকলে তাকে আমরা সুর বলা হয়। আর স্বর মানে তার একাধিক নোট, ওটা টোন, ঠিক আছে। যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকে তাকে স্বর বলা হয়। আমি তোমাদের একটু টেনে শেষ করছি যেন শব্দটা খুব তাড়াতাড়ি শেষে অন্য কোনো কিছু ধরা যায়, বেশি তো টাইম নেই, ঠিক আছে। এবার দেখো মূল সুর, উপসুর, সমমেল, অষ্টক, এই চারটে ইম্পর্টেন্ট। এটা যদি এই চারটে যদি বুঝে যেতে পারো, মানে ফার্স্ট চান্সেই বুঝে যেতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর এই জিনিসগুলো তোমাদের ক্লাস 10-এ না 9-এ কোথাও কোনো একটা ক্লাসে ছিল। মূল সুর কি দেখো, কোনো স্বরে উপস্থিত সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে মূল সুর বলা হয়। ধরো 10 জন মানুষ আছে, 10 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে সব থেকে বয়সে যে ছোটো
তাকে বলা হবে মূল সুর। উপসুর কি? স্বরে উপস্থিত সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট সুরটি ছাড়া, অর্থাৎ মূল সুরটি ছাড়া অন্যান্য সবগুলো, তার মানে যেটা বললাম সেটা বাদে, মানে যে যার বয়স সব থেকে কম সেটা বাদে বাদবাকি নজনই হলো উপসুর। বোঝা গেল? সমমেল, স্বরের মধ্যে উপস্থিত যেসব সুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক। মানে দেখো, 10জন স্টুডেন্টের মধ্যে একজনের 2 বছর বয়স, এত কম হবে না, একজনের ধরো 15 বছর, একজনের 30 বছর, একজনের ধরো 45 বছর, তাহলে গুণিতক মানে কি? 15কে 2 গুণ করলে 30, 30কে 3 গুণ, 15কে 3 গুণ করলে 45, এইরকম যদি গুণিতক হয় তবে তাদেরকে বলবে সমমেল। অষ্টক কি? স্বরের মধ্যে কোনো সুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে, মূল সুরটা কত তার ধরেছিলাম, তার ধরো 13 বছর বয়স, যে সর্বনিম্ন বয়সটা ধরলাম 10টা স্টুডেন্টের, তার সর্বনিম্ন বয়সটা 13 বছর, তাহলে এর ডবল করলে কত হয়? 26। ঠিক? তাহলে এইগুলো হবে 26, বা ধরো একজনের ধরো ছিল 16, তাহলে তার হবে 32, তাহলে এইগুলো ডবলগুলো হবে অষ্টক। বোঝা গেল? তাহলে এই 5টা এক্সাম্পল আছে, এখান থেকে আমরা সবগুলো, এখানে একটা কম্পাঙ্কের মাধ্যমে বুঝিয়েছে, অ্যাকচুয়ালি কম্পাঙ্কর মাধ্যমে বোঝানোই ঠিক ছিল, যাই হোক আমি বয়স দিয়ে বোঝালাম। তো তোমরা এইটা একবার দেখে নাও, একদম ইজি জিনিস, ভালো করে বুঝিয়ে দিয়েছে। এর মধ্যে সব থেকে ছোটো হলো 200, যেটাকে বলা হবে মূল সুর, আর 5টি সমস্যা তৈরি হয়েছে একটা স্বর, 200 হচ্ছে মূল সুর বলা হয়, এটা বললাম। বাদ বাকি 4টাকে বলা হবে কি? উপসুর। সমমেল কি হবে? 400, 600, আর 200 ডবল 400 একটাই আছে একমাত্র, সেটা হবে অষ্টক। ঠিক আছে? আচ্ছা, স্বরগ্রাম, এটা বাদ্যযন্ত্রের সৃষ্টি হয় যেটা, সেটাকে স্বরগ্রাম বলা হয়, সে সব সুরগুলোকে মিলে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যেটা আসবো, এখান থেকে কোয়েশ্চেন খুবই আসে। এই কোয়েশ্চেনটা, সুরযুক্ত শব্দের দুটো বৈশিষ্ট্য লিখো। তো এগুলো আমরা আগে জেনেছিলাম, আগের 9, 10 বা নিচু ক্লাসে। একবার দেখে নিই আমরা। তীব্রতা, তীক্ষ্ণতা আর গুণ বা জাতি, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে? তো এই 3টে জিনিস খুব ভালো করে দেখো, যারা হায়ার লেভেলে পড়াশোনা করবে আরও ডিটেল জানতে পারবে শব্দ সম্পর্কে। ওখানে অ্যাকোস্টিক অ্যান্ড মেজারমেন্ট বলে একটা শব্দের একটা বই পাওয়া যাবে, সেখানে তোমরা পড়বে। তো আগে আমরা একটু একটু করে দেখে নিই এগুলো। তীক্ষ্ণতা, তীব্রতা। প্রথমত তীব্রতা কি? শব্দ যত জোরে শ্রোতার কানে এসে পৌঁছে সেটাকে আমরা তীব্রতা বলি। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি শ্রোতার কানে আসে, শব্দের তীব্রতা তার তত বেশি হবে, মানে শব্দের তীব্রতা আসলে তার শক্তি। ঠিক আছে? তীক্ষ্ণতা কি? কম্পাঙ্ক যত বেশি হবে তীক্ষ্ণতা তত বেশি হবে, তার মানে কম্পাঙ্কের উপর নির্ভর করছে এটা। মানে একটা দেখো, মেয়েদের ছেলেদের তুলনায় তীক্ষ্ণটা বেশি হয়। ঠিক আছে? চড়া সুর হয়, এটা হয় কম্পাঙ্কের পার্থক্য, ডিফারেন্সের জন্য। ওকে? গুণ বা জাতি, দেখো আমি যদি গান করি আমার গান ভালো লাগবে না, হয়তো তোমাদের অনেকেরই গান করলে গান ভালো লাগবে, বা কবিতা আবৃত্তি করলে অনেকেরই ভালো লাগে, আমার হয়তো ভালো হবে না। তো এটা হলো গুণ বা জাতি, যে কার কত কণ্ঠস্বরটা সুন্দর বা ভালো। ঠিক আছে? সেটা। তো আজকে আমাদের এই অধ্যায়টা প্রায় শেষ হয়ে গেল। এখান থেকে তেমন কিছু প্রশ্ন আসবে না। এই 3 নম্বর প্রশ্নটা যেটা তোমরা, আর এটা তো এই 3টের মধ্যে থেকে দিয়েছে। ঠিক আছে? আর এই 3 নম্বর প্রশ্নটা ওই 4টে জিনিস কাকে বলে যদি না বুঝতে পারো, আর উদাহরণ দিয়ে ওটাকে কিন্তু বুঝাবে। ঠিক আছে? সমমেল উপসুর, কিন্তু সব উপসুর সমমেল নয়, এটা কিন্তু উদাহরণ। 4-5টা ওইরকম ফ্রিকোয়েন্সির মানে নিয়ে নিবে, কম্পাঙ্ক নিয়ে নিবে, দিয়ে এটা ব্যাখ্যা করবে, তবেই ব্যাখ্যা করতে পারবে, না তো এমনি ব্যাখ্যা করা সম্ভব না। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, সামনের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ওকে? তো সবাই ভালোভাবে থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? ওকে।